আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসটিতে আমি সমাধান করব 12 অধ্যায় পারিবারিক ও আর্থ কর্মসংস্থানমূলক হিসাবের বোর্ড বইয়ের। এটা হচ্ছে 1 নং সৃজনশীল প্রশ্ন। এটা হচ্ছে 12 অধ্যায়, যেটা আমরা পারিবারিক হিসাব বলে চিনে থাকি। তো এটা হচ্ছে নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের একবারে লাস্টের অধ্যায়। তোমরা হয়তোবা প্রথমে এই অধ্যায়টা পেয়েছো একবারে, মানে এই ফার্স্ট, যেটা পূর্বে কখনো সমাধান করনি। তো আমরা 1 নং সৃজনশীলটি সমাধান করব। এখানে শেখার মতো অনেক কিছু আছে, যেহেতু নতুন অধ্যায়। তো আশা করি পুরো ক্লাসটা দেখবে। আর তোমরা তোমাদের যে ভালোবাসাটা আমাকে দেখাচ্ছ, আশা করি এই ভালোবাসাটা অব্যাহত রাখবে। অর্থাৎ ভিডিওগুলো তুমি তোমার বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দিবে, গ্রুপে শেয়ার করে দিবে, যাতে আরও স্টুডেন্টরা সবাই দেখতে পায়। আমি চাই যে আমার এই ক্লাসগুলো দেখে বাংলাদেশের সকল শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান জানুক এবং হিসাব বিজ্ঞানে যত সমস্যা আছে তা সমাধান করে নিক। আমি চাই যারা হিসাব বিজ্ঞান পড়ার জন্য টিচার খুঁজে পাচ্ছে না, তারা যেন আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। সো সেই উপকৃত হওয়ার জন্য তোমার হাতটাও দরকার, অর্থাৎ তুমি একটু শেয়ার করে দিলে হয়তো তারা এই ক্লাসটা দেখতে পাবে। সো আশা করি তুমি ভিডিওটা শেয়ার করে দিবে এবং তাদের দেখার সুযোগ করে দিবে। তো আমরা চলো আগে দেখি আমাদের যে উদ্দীপক দেওয়া আছে, যে অঙ্কটা দেওয়া আছে, সেই অঙ্কটাতে কি লেখা আছে। জনাব আহসান হাবিব মাসে 12,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসেবে মাসে 5,000 টাকা সম্মানী পান। 2025 সালের 1 জানুয়ারি তারিখে তার পরিবারের নগদ তহবিল 2 লক্ষ টাকা, ডিপিএসে জমা 1 লক্ষ টাকা। আর উক্ত বছরে তার পরিবার অন্যান্য খরচগুলো হচ্ছে খাদ্য সামগ্রী ক্রয়, বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা, তারপরে দৈনন্দিন বাজার খরচ 24,000 টাকা, আসবাবপত্র ক্রয়, মুদি ও মণিহারি বিল, গহনা ক্রয়, ডিপোজিট পেনশন স্কিমে জমা 24,000 টাকা, পোশাক ক্রয় 11,000 টাকা, এগুলো আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, দেখো, উদ্দীপক হতে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ। এটা কিন্তু খুবই সহজ একটা অধ্যায়। এখানে কিছু সময় তোমার মনে হবে যে এটা 10ম অধ্যায়, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী, আবার কিছু সময় মনে হবে না, এরকম কিছু না, এটা হয়তো নতুন কিছু। তো যাই হোক, এখানে ওখানের সাথে কিছু মিল আছে হালকা, ওখানের কাজই করব, কিন্তু এখানে সিস্টেমটা আলাদা। তো প্রথমে বলছে পারিবারিক তহবিলের পরিমাণ। আমাদেরকে আগে জানতে হবে পারিবারিক তহবিল জিনিসটা কি, খায় না মাথায় দেয়, সেটা আমাদেরকে জানতে হবে। তো পারিবারিক তহবিলের পরিমাণ, পারিবারিক তহবিলটা কি, বছরের প্রথমে সম্পদ থেকে বছরের প্রথমে দায় বাদ দিলে যে টাকার পরিমাণটা আমরা পাই, সেটা হচ্ছে পারিবারিক তহবিল। তো তুমি সূত্রটা লিখে রাখতে পারো যে প্রারম্ভিক পারিবারিক তহবিল সমান পারিবারিক তহবিল সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। অর্থাৎ আমরা বছরের প্রথমে সম্পদ থেকে বছরের প্রথমে দায়গুলো বাদ দিয়ে দেব, তাহলেই হবে। তাহলে আমাদের ক নাম্বারটা হবে। তো আমরা যদি বলি এটাই আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর, তো চলো আমরা ক নাম্বার এটাই বলে নিই। হ্যাঁ, এটা হচ্ছে ক নং প্রশ্নের উত্তর। তারপর আমরা একটা ছক করব। ছকটা হবে কি, নর্মালি আমরা চিন্তা করি, দেখো, প্রথমে আমরা মানে তারিখ বিবরণ টাকা যে ছকটা আমরা সচরাচর দিয়ে থাকি, সেই ছকটা আমরা এখানে ব্যবহার করব। খুবই সহজ কাজ। দেখো, একটা পরিবার শুরু করলে সেই পরিবারে বছরের প্রথমে কি কি সম্পদ থাকতে পারে, এটা হচ্ছে বিবরণ টাকা বিবরণ টাকা। এখন এই একটা হিসাব, মানে একটা পরিবারের হিসাব করতে গেলে আমরা যেটা দেখতে পাই, বা তুমি তোমার পরিবারের কথা চিন্তা করো। তোমার পরিবার মানে তুমি নিজে সংসার শুরু করেছো। এখন তুমি সংসার শুরু করা অবস্থায় তোমার হয়তো রুমে একটা ফ্রিজ থাকবে, বা একটা মেশিন থাকবে, ওয়াশিং মেশিন থাকবে, বা একটা এসি থাকবে, এই ধরনের, বা সবগুলোই থাকলো। তো এগুলো থাকবে। আবার এগুলো তো তোমার জন্য সম্পদ। একটা আলমারি আছে,
কিছু আসবাবপত্র আছে, এগুলো কি একটা সম্পদ। আবার যদি বলো যে 5,000 টাকা ঋণ আছে, মানে একজন তোমার কাছে 5,000 টাকা পাবে, এটা কিন্তু একটা দায়। তো এই সম্পদগুলো যোগ করে যদি এখান থেকে দায়গুলো বাদ দিয়ে দেই, তাহলে সেটা হবে পারিবারিক তহবিল। তো এই অঙ্কে দেখো, এই অঙ্কে আমরা প্রথমে কি করব, সম্পদ সমূহ লিখব, সম্পদ সমূহ। আমি তো ভালো মনে লিখব সম্পদ থেকে দায় বাদ দিব। তো এবার দেখবো যে এখানে সম্পদ কি কি আছে 1 তারিখে, বছরের প্রথমে প্রারম্ভিক। তো 1 জানুয়ারি দেখো 2025 সালের বা 2017 সাল, কিছু বইয়ে 2017 সাল আছে, আগের বইয়ে তোমাদের দশম শ্রেণীর বইয়ে। তো 2000 যত সাল থাক, 1 জানুয়ারি তারিখে খেয়াল করো, 1 জানুয়ারি তারিখে তার পরিবারের নগদ তহবিল, এটা একটা সম্পদ। ডিপিএস এ জমা, ডিপিএস মানে কি বুঝছো, ফিক্সড ডিপোজিটে যে টাকা রাখে, অর্থাৎ ব্যাংকে তুমি 1 লক্ষ টাকা রাখছো, এটা 5 বছরের জন্য জমা রাখছো, 5 বছর পরে তুমি এই টাকাটা তুলতে পারবা। এর মধ্যে টাকা তুলতে পারবা, তবে এর মধ্যে তুললে তোমার যে সুদটা ওইটা দিবে না, 5 বছর বা 10 বছর মেয়াদে এটা জমা রাখতে হয়। তো এটাও একটা সম্পদ পরিবারের জন্য। আমার যদি 5টা ডিপিএস থাকে, সেটা আমার সম্পদ হবে। তো এটা একটা সম্পদ, এটা একটা সম্পদ, দুটো সম্পদ। এখানে কিন্তু আর কিছু বলা নেই, দেখো 1 তারিখের কথা, কিন্তু এখানে আছে উক্ত বছরে তার পরিবারে অন্য ঘটনা, মানে 1 তারিখের ঘটনা আর নাই, 1 তারিখের ঘটনা দুইটাই, দুটোই সম্পদ, এখানে কিন্তু কোনো দায় দেওয়া নাই। তাহলে আমি কি করব, দুটোই সম্পদ আছে, সম্পদ দুটো এখানে লিখে দেব। তো সম্পদ দুটো কি কি, প্রথমে ছিল হচ্ছে নগদ তহবিল, তাহলে এখানে লিখব নগদ তহবিল, নগদ তহবিল। তো নগদ তহবিল ছিল কত, 2 লক্ষ টাকা। তাহলে এখন আমি এখানে লিখব কত, 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা লিখলাম। তারপর নগদ তহবিলের পর আছে কি, ডিপিএস এ জমা 1 লক্ষ টাকা, তাহলে লিখব ডিপিএস, ডিপিএস, হ্যাঁ, ডিপোজিট স্কিম, অর্থাৎ ফিক্সড ডিপোজিট স্কিম 1 লক্ষ টাকা। তাহলে দেখো এই 2 লক্ষ আর এই 1 লক্ষ যোগ করলে হয় মোট 3 লক্ষ টাকা। আচ্ছা, এইখানে কি ওনার কোনো দায় আছে? ওনার কিন্তু কোনো দায় নাই। তো দায় যদি না থাকে, তাহলে আমি তো দায় বাদ দিতে পারবো না, তাহলে এটাই হচ্ছে ওনার পারিবারিক তহবিল। মাথায় রেখো কিন্তু এটা কিন্তু আমি যখন অঙ্ক করব, তখন এগুলো কোথাও না কোথাও এক সময় লাগবে, এক সময় লাগবে। ওকে, ক নাম্বার শেষ হইল। এইভাবেই তুমি জাস্ট সম্পদ যদি আরও 5টা থাকে স্যার, তখন কি করবো, আরও 5টা বাদ দিবা, যদি আরও 10টা থাকে 10টাই বাদ দিবা, 20টা থাকলে 20টাই বাদ দিবা, মানে যোগ করবা করে দায়গুলো বাদ দিয়ে দিবা, ঠিক আছে। সম্পদগুলো যোগ করবা, এখানে 100 সম্পদ থাকলে 100 সম্পদ যোগ করে দায়টা বাদ দিয়ে দিবা, তাহলেই হবে। তোমরা এখনো অনেকেই বিশ্বাস করতে পারো না যে আমি তোমাদেরকে অনলাইনে পড়াই। এটা আসলে খুবই খারাপ লাগে। আমি এত টাকার বোর্ড তোমাদের জন্য ইউজ করতেছি, আমার চ্যানেলটা মোটামুটি আল্লাহর রহমতে অনেক উপরে উঠতেছে, আমার পেজ আছে। সো এত কিছুর পরেও তোমরা বিশ্বাসই করতে পারো না যে আমি আসলে পড়াই নাকি আসলে আমি ফেক। ব্যাপারটা হচ্ছে, আমি আমার কোর্সের বিষয়টা আমি একটু বলি। আমার কোর্সের ফি একদম কম, এটা নিয়ে অনেকেই বলে যে এত কম টাকায় কিভাবে পড়ায়। আমি তো ইনকাম করার জন্য বলিনি, আমি বলেছি গরিব দুঃখী সবাইকে সাহায্য করার জন্য। এখন আমি যে অফারটা দিয়েছি, একদম ঝাঁকানাকা একটা অফার দিয়েছি, মাত্র 1200 টাকা। কত টাকা? 1200 টাকা। মাত্র 1200 টাকা দিয়ে তুমি তোমার হিসাব বিজ্ঞান, কি বলেছি, তোমার হিসাব বিজ্ঞান, তোমার ফিনান্স বই প্লাস ফিনান্স বই, তারপরে তোমার উদ্যোগ বই, এই 3টা বই আমি কমপ্লিট করাবো, ঠিক আছে। তোমার এই 3টা বই আমি কমপ্লিট করাবো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, এই 3টা বই তোমাকে কমপ্লিট করাই দিব। এই কোর্সের মেয়াদ হচ্ছে 6 মাস। এই মানে 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 6 মাস মেয়াদি কোর্স। তো 6 মাসে তুমি যদি চিন্তা করো তোমার বই 6 মাসে কমপ্লিট হয়ে যাবে, তাহলে 6 মাসে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি এরপরে কি করব? 6 মাসে যখন বই কমপ্লিট হয়ে যাবে, তখন বাকি যে 6 মাস থাকবে, ওই 6 মাস তোমাদের যত প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো সলভ করে দিব। 6 মাসে তোমাদের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো সলভ করব। অর্থাৎ প্রতি মাসে 2টা করে প্রবলেম মানে সলভিং ক্লাস থাকবে, অর্থাৎ ডাউট সলভিং ক্লাস থাকবে। এবং এই ক্লাসগুলো সব জুম অ্যাপে হবে। তুমি সরাসরি প্রশ্ন করবে, আমার সাথে কথা বলবা। আমি যে ক্লাসগুলো করাই, এখানে সরাসরি কথা বলার সুযোগ আছে।
প্রশ্ন করবা, ইচ্ছা মতো জিজ্ঞাসা করবা, জায়গায় স্টপ করবা, স্যার এটা বুঝতেছি না, এটা একটু বলেন, এটা বলেন। আমার ক্লাসে কোনো মিউট সিস্টেম নাই, সব আনমিউট, মানে তুমি টোটালি কথা বলার উপর থাকবা, ঠিক আছে? তো এই কোর্সে এখন কথা হচ্ছে আমি কীভাবে বিশ্বাস করাবো যে তোমরা মানে আমি ফেক না, এটা কীভাবে বিশ্বাস করাবো? এত বড় চ্যানেল, একটা কমেন্ট তুমি দেখাও যে ক্লাস হয় না, ক্লাস করায় না। তো তোমরা যারা 2027 সালের পরীক্ষার্থী আছো কিংবা 2028 সালের পরীক্ষার্থী আছো, দয়া করে তোমরা কোর্সে ভর্তি হয়ে যাও। আমি প্রত্যেকটা কোর্সে খুব কম সংখ্যক স্টুডেন্ট নেই, এই ব্যাচের মধ্যে আর কয়েকজন স্টুডেন্ট বাকি আছে। তো তুমি এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হও, তাতে করে তোমার বই কমপ্লিট হয়ে যাবে 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে বই কমপ্লিট হবে, বাকি 6 মাসও ক্লাস হবে। সো পুরো 1 বছর তুমি পড়তে পারবে মাত্র 1200 টাকা দিয়ে 3টা বই, কমার্সের 3টা বই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর খ নম্বর দেখো কি বলছে, জনাব আহসান হাবিবের পরিবারের সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতে হবে। তো সমাপনী নগদ তহবিল নির্ণয় করতে বললে তোমরা কি করবা? প্রাপ্তি প্রদান হিসাব করবা। কার করতে? জনাব আহসান হাবিবের। তো দেখো আমরা এটা কিভাবে করব, প্রথমে এখানে লিখব খ লিখলাম, তারপর আহসান হাবিব নাম লিখব, আহসান হাবিব, তারপর প্রাপ্তি প্রদান হিসাব, পারিবারিক মানে নগদ তহবিলের পরিমাণ মানে প্রাপ্তি, তোমার কাছে কত টাকা আসলো, তোমার কাছে কত টাকা গেল, তোমার কাছ থেকে কত টাকা গেল, এই দুটোর পার্থক্য হচ্ছে পারিবারিক তহবিল, নগদ তহবিল, দুঃখিত। মানে তোমার কাছে কত টাকা আসলো সেটা যোগ করে সেখান থেকে তোমার কাছ থেকে কত টাকা চলে গেছে, এই আসা আর যাওয়ার পার্থক্য বের করলে সেটা কি হবে? সেটা আমাদের জন্য নগদ তহবিলের পরিমাণ বের হয়ে যাবে, সমাপনী নগদ তহবিল। অর্থাৎ বছর শেষে কত টাকা আছে। বছরের প্রথমে মনে করো তোমার কাছে কিছু টাকা ছিল, সেটা নিয়ে তুমি সংসার শুরু করছো, অনেক টাকা তুমি ইনকাম করছো, আবার অনেকটা তোমার কাছ থেকে চলে গেছে। তো এই সব কিছু মিলাই ঝিলে যোগ বিয়োগ করে, যেটা আসছে যোগ করবা, যেটা গেছে বিয়োগ করবা, করে একসাথে করে তারপর হচ্ছে তুমি সেটা হিসাব করে দেখাই দিবা, দিলে বোঝা যাবে যে বছর শেষে তোমার কাছে নগদ টাকা কত আছে। তো এটাকে বলা হয় প্রাপ্তি প্রদান হিসাব। কি বলা হয়? প্রাপ্তি প্রদান হিসাব। প্রাপ্তি প্রদান হিসাব। এটা আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে 1 জানুয়ারি, আর আমরা যেহেতু সমাপনী বের করতেছি তার মানে ডিসেম্বর মাসের 31 তারিখে, অর্থাৎ ডিসেম্বর 31 সমাপ্ত বছরের জন্য, 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। ব্যাস, এখন আমরা ছক করব। ছকটা শুধুমাত্র 4টা ঘর হয়, এই যে খেয়াল করো 4টা মাত্র ঘর হয় এখানে। টাকার ঘর হবে 2টা, তারপরে এখানে একটা, খেয়াল করো, ওকে। এখানে লিখবো হচ্ছে প্রাপ্তি। কি লিখবো? প্রাপ্তি, মানে টাকা যেগুলো আসছে সেটা এখানে লিখবো, প্রাপ্তি টাকা। আর এখানে লিখবো প্রদান টাকা। তো প্রাপ্তি টাকা, প্রদান টাকা, যে টাকাগুলো আমার কাছে আসছে বাম পাশে, আর যেগুলো চলে গেছে ডান পাশে লিখবো। তো আসছে তার মধ্যে সবার আগে একটা বিষয় খেয়াল করবা, উনি যখন ওনার সংসার শুরু করছে তখন কিন্তু ওনার কাছে কিছু টাকা ছিল। যেমন 1 জানুয়ারি তার পরিবারের নগদ তহবিল ছিল 2 লক্ষ টাকা। তাহলে এখানে লিখব কি? নগদ তহবিল 1/1/25 কত টাকা? নগদ তহবিল 2 লক্ষ টাকা। তাহলে এখানে লিখব 2 লক্ষ টাকা। এটা সব পরিবারেই হাতে কিছু টাকা নিয়েই তারপর সে সংসার শুরু করে, সব পরিবারই। হ্যাঁ, বছরে শুরু করে কি কিছু টাকা নগদে হাতে থাকে। তারপর আমরা প্রথম থেকে হিসাব করব। জনাব হাবিব মাসে 12,000 টাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাহলে 12,000 টাকা এক মাসে, খেয়াল করো, 12,000 টাকা এক মাসে। তাহলে 12,000 টাকা যদি এক মাসে হয়, তো আমরা অঙ্ক করি সচরাচর 12 মাসের। আমরা অঙ্ক করি সচরাচর 12 মাসের। তাহলে 12 মাসে যদি হয়, তাহলে এক মাসের যদি হচ্ছে তোমার এক মাসে কত ছিল? 12,000 টাকা। খেয়াল করে, এক মাসে 12,000 টাকা ছিল। তো আমরা অঙ্ক করি 12 মাসের।
এই জন্য এই 12,000-কে 12 দ্বারা গুণ দিব, তাহলে কত হয়? 1,44,000 টাকা হয়। তো এটা আমরা প্রাপ্তি, বেতন প্রাপ্তি, এখানে লিখবো কি বেতন। উনি তো বেতনটা পাইছে, তাই না? উনি বেতন পাইছে, বেতন প্রাপ্তি বা বেতন, শুধু বেতন লেখো। হ্যাঁ, এই যে 12,000 গুণ 12, 1,44,000, 1,44,000। তারপর দেখো, তারপর হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, এছাড়া তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচার হিসেবে মাসে 5,000 টাকা পান, এক মাসে পায় 5,000 টাকা। হ্যাঁ, তাহলে কি হবে? সম্মানী, সম্মানী মানে আমরা যেটা টাকা পাবো সেটা বাম পাশে লিখব। তো একজন যদি বেতন পায় তাহলে সে তো টাকা আসে, আবার যদি সে কলেজে পার্ট টাইম কাজ করে সেখান থেকেও তো টাকা আসে, তাই না? তো 5,000 টাকা এক মাসে পায়, তো 12 মাসে কত হয় সেটা হিসাব করব। 5,000 গুণ 12, অর্থাৎ 5-12 60,000 টাকা। 60,000 টাকা ওনার কাছে আসে প্রতি বছরে। আমরা বাৎসরিক হিসাবটা করব। ওকে, এরপরে দেখো 2025 সালে 1 জানুয়ারি তারিখে তার কাছে ছিল এটা। উক্ত বছরে তার পরিবার অন্যান্য কাজ, দেখো এই যে টাকা চলে গেছে, খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা। তো খাদ্য সামগ্রী ক্রয় করলে তুমি একটু বলো তো, খাদ্য সামগ্রী যদি আমি ক্রয় করি তা টাকা আসবে না যাবে? খাদ্য সামগ্রী তোমার পরিবারের জন্য যদি কিনে তোমার বাবা, তাহলে টাকা আসবে না যাবে? চলে যাবে। তাহলে এখানে লিখবো কি খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী, খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা, 30,000 টাকা। তারপর বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা। বাড়ি ভাড়া দিলে তুমি যে বাসায় ভাড়া থাকো, এই বাসায় যদি ভাড়া প্রদান করা হয় তো টাকা আসবে না যাবে বলো? বাড়ি ভাড়া প্রদান করলে টাকা চলে যাবে, তাহলে 80,400 টাকা প্রদান পাশে লিখব। বাড়ি ভাড়া 80,400 টাকা, বাড়ি ভাড়া দিয়ে দিলাম, টাকা চলে গেল। তারপর আছে কি দৈনন্দিন বাজার খরচ 24,000 টাকা। দৈনন্দিন, একদিনে তো 24,000 লাগে না, এটা বছরের হিসাব, এখানে কিন্তু সব বছরের হিসাব দেওয়া আছে। দৈনন্দিন বাজার খরচ 24,000 টাকা। তাহলে বাজার খরচ দৈনন্দিন মানে কি জানো? প্রতিদিন যে জিনিসগুলো লাগে না ওইগুলোর কথা বলতেছে। তো বাজার খরচ 24,000 টাকা। তারপর বাজার খরচ 24,000। আসবাবপত্র ক্রয়, আচ্ছা আসবাবপত্র ক্রয় করলে এটা স্থায়ী সম্পদ, এটা কিন্তু কোনো ব্যয় না। তুমি একটা স্থায়ী সম্পদ কিনছো টাকা দিয়ে, এটা তোমার সম্পদ, তোমার থেকে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে টাকা আসবে নাকি যাবে? তুমি আসবাবপত্র ক্রয় করলে টাকা চলে যাবে, সো 15,000 টাকা চলে যাবে। তাহলে আসবাবপত্র ক্রয়, এখানে লিখবো আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, 15,000 টাকা। তারপর মুদি ও মণিহারি বিল 2500 টাকা। মুদি ও মণিহারি, মুদি ও মণিহারি 2500 টাকা। টাকা কিন্তু চলে যাবে এটা, হ্যাঁ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাবে 2500। তারপরে গহনা ক্রয় 60,000 টাকা। তুমি গহনা ক্রয় করলে টাকা চলে যাবে, তাহলে 60,000 টাকা গহনা ক্রয়। গহনা ক্রয় 60,000 টাকা, গহনা ক্রয় 60,000 টাকা। ডিপোজিট স্কিম পেনশন স্কিমে জমা 24,000 টাকা। ডিপোজিট পেনশন স্কিমে জমা দিছো, তো টাকাটা চলে যাবে তোমার কাছ থেকে, তাহলে ডিপিএস, 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 ডিপিএসে কত ছিল? 24,000 টাকা, 24,000। এই টাকাটা তোমারই থাকবে, কিন্তু টাকাটা তো চলে গেছে আপাতত তোমার নগদ টাকা। পোশাক ক্রয় 11,000 টাকা। পোশাক, পোশাক ক্রয় 11,000 টাকা। দেখো আমরা কি করলাম তাহলে, যে টাকাগুলো আমাদের কাছ থেকে চলে গেছে সেটা আমরা ডান পাশে লিখলাম, আর যে টাকাগুলো আসছে সেটা আমরা বাম পাশে লিখেছি। এখন আমাদের কাজ হলো এইখানে যোগ করতে হবে। দেখো যে পাশে টাকা বেশি সেটা আমরা যোগ করব, করে সেটা দুই পাশে বসাবো। তো এখানে আমরা যদি দেখি এই পাশে কিন্তু টাকা বেশি হবে, কারণ পরিবারের টাকা
আসার থেকে যাওয়া বেশি হতে পারে না। তোমার টাকা যা ইনকাম তার চেয়ে বেশি তো ব্যয় হবে না, তাই না? তার চেয়ে বেশি টাকা তো চলে যাবে না। ওকে, তো ব্যয় হতে পারে কিন্তু চলে তো যাবে না। হ্যাঁ, তোমার যা টাকা তাই থাকবে। ওকে, তাহলে এখন দেখো প্রথমে এখানে ছিল কত, 2 লক্ষ টাকা। তাহলে এখানে লেখো 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। তারপরে যোগ করো 1,44,000, 3,44,000। তারপরে যোগ করো 60,000 টাকা, যোগ 60,000 টাকা। তাহলে হয় কত, 4,04,000 টাকা। এখানে লিখবো 4,04,000 টাকা, 4,04,000 টাকা। এটা আবার এই পাশে লিখবো 4,04,000 টাকা, 4,04,000 টাকা লিখলাম না? এখন আমরা দেখো কি করলাম, তাহলে এটাও ডাবল দাগ দিয়ে বন্ধ করে দিব। মানে এই টাকাটা এই পাশে লিখে এটা আবার ওই পাশে নিয়ে যাব, নেওয়ার পরে বন্ধ করে দিব। এখন ওই পাশেরটা আমরা কি করব, এই পাশেরটা আমরা যোগ করব, করে এখান থেকে বাদ দিব। তো সবগুলো যোগ করো আগে। প্রথমে আছে কত, 30,000 টাকা, 30,000 টাকা। হ্যাঁ, প্রথমে আছে 30,000 টাকা। তারপরে 80,400 টাকা, 80,400 টাকা। তারপরে যোগ দিয়ে 24,000 টাকা, যোগ 24,000 টাকা, 24,000 যোগ 15,000 টাকা, 15,000 টাকা যোগ 2,500 টাকা, 2,500 টাকা যোগ 60,000 টাকা, 60,000 টাকা যোগ 24,000 টাকা, 24,000 টাকা যোগ 11,000 টাকা, যোগ 11,000 টাকা। তাহলে মোট 2,46,900 টাকা। এটা সবগুলো যোগ করে 2,46,900 টাকা না? এখন এখান থেকে বাদ দিব, বাদ 4,04,000 টাকা, 4,04,000 টাকা। তাহলে 1,57,100 টাকা, 1,57,100 টাকা। তো এটার নাম দিব কি আমরা? এটার নাম দিব হচ্ছে নগদ তহবিল। এটার নাম দিব কি, নগদ তহবিল। তাহলে টাকার পরিমাণটা কত বুঝছো? এই সবগুলো যোগ করে যে টাকা হয়েছে সেটা এই নিচের টাকা লিখছি না, ওইটা থেকে বাদ দিব। তো আমি একটু অন্য কালার দিয়ে লিখি, তাহলে তোমার জন্য বুঝতে আর একটু সুবিধা হবে। 1,00,000, খেয়াল করে, 1,57,100 টাকা, 1,57,100 টাকা। এটাকে বলা হয় নগদ তহবিল। কি বলা হয় বলো? নগদ তহবিল। হ্যাঁ, 31/12, 31/12 অর্থাৎ 31/12 মানে কি, সমাপনী নগদ তহবিল। ব্যাস হয়ে গেছে, হ্যাঁ, কাজ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ওনারা যেটা চেয়েছিল, কত নম্বরে চেয়েছিল? খ নম্বরে, জনাব আহসান হাবিবের পরিবারের সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। করলাম সমাপনী নগদ তহবিল। এখন আমি কি করব, এবার গ নাম্বারে যাব। উপযুক্ত তথ্যের আলোকে উক্ত পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো। মানে অনেকটা বিশদ আয় বিবরণীর মতো। তো কিভাবে, আমরা প্রথমে নিচের দিকে যাই একটু, আমাদের অঙ্ক কিন্তু এখানে এসে এটা কিন্তু হিসাবটা ছকটা কি ক্লোজ করতে হবে, এখান থেকে এই পর্যন্ত দাগ দিয়ে, আর একটা ডাবল দাগ সুন্দর করে দিও একটু। ওকে, এখন গ নাম্বারে যাই, চলো। দেখো গ নাম্বারে কি বলতেছে আবার, গ নাম্বারে বলতেছে আয় উদ্বৃত্ত নির্ণয় করতে বলছে, অর্থাৎ আয় ব্যয় বিবরণী বলা হয় এটাকে। কি বলা হয়? আয় ব্যয় বিবরণী। তো আহসান হাবিবের আয় ব্যয় বিবরণী, তাহলে লিখবো কি, আহসান হাবিবের আয় ব্যয় হিসাব। এটা হচ্ছে 31 ডিসেম্বর 2025। অনেক বই 2017 আছে, একটু কারেকশন করে নিও। ডিসেম্বর 2025 সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য। এবার আমরা ছক করব। তো আমাদের ছকটা কেমন হবে খেয়াল করো। আমাদের ছকটা হবে এই যে তারিখ বিবরণ, 3টা টাকার ঘর হবে। এই যে 1টা টাকার ঘর, 2টা টাকার ঘর, 3টা টাকার ঘর।
তারপর এখানে আমরা ভিতরে তথ্যগুলো লিখব। যেমন প্রথমে এখানে লিখব কি বিবরণ, বিবরণ এখানে লিখব টাকা, এখানে লিখব টাকা, এখানে লিখব টাকা। এখন আমাদের এখানে কাজ হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দেওয়া। তাহলে আমরা প্রথম শিরোনাম দিব আয় সমূহ, আয় সমূহ। দেখো আয় সমূহ। আচ্ছা, ওনার আয়গুলো কি কি ছিল আমরা আগেরটা দেখলেই বুঝতে পারবো, যদিও যে উনি আয় করছিল কি কি, খেয়াল করো। আমরা এখানে একটু উপরের দিক গেলেই বুঝতে পারবো যে ওনার আয় ছিল কি কি। উনি আয় করছিল মাত্র হাতে গোনা কয়েকটা। এই যে বেতন পাইছিল আর সম্মানী পাইছিল, মনে আছে? বেতন পাইছিল 1,44,000 আর সম্মানী পাইছিল 60,000 টাকা। এই দুটোই কিন্তু ওনার আয় ছিল। তো এই দুটো আয়কে আমরা একসাথে করব এখন। হ্যাঁ, দুটো আয়কে আমরা একসাথে করব। ওর মধ্যে আমরা প্রথমে লিখব যে উনি কি কি কাজ করছে, আমরা বই থেকে সরাসরি নিব। যেমন উনি এই যে প্রতি মাসে লেকচার হিসেবে কাজ করছিল, 5,000 টাকা করে সম্মানী পাইছিল, আর মাসে 12,000 টাকা করে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাহলে এটা হচ্ছে বেতন পাইছিল 12,000 টাকা, তাই না? বেতন। তাহলে বেতন আমরা এই ঘরে যোগ করে ওই ঘরে নিয়ে যাব। হ্যাঁ, আর যদি কারোর সাথে যোগ বকেয়া অগ্রিম থাকে তাহলে এইখানে যোগ করে এখানে নিয়ে যাব। তাহলে বেতন 12,000 টাকা করে 12 মাস, 1,44,000 টাকা। আর সম্মানী পেয়েছিল যেটা, সম্মানী পেয়েছিল 5,000 টাকা করে 12 মাসে, 60,000 টাকা। কোথায় পেলাম এগুলো? কোথায় পেলাম এগুলো? এই যে জনাব আহসান হাবিব মাসে 12,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচার হিসেবে মাসে 5,000 টাকা সম্মানী পান। এই দুটোই তার কিন্তু ইনকাম সারা বছরের। তো ইনকামগুলো আমরা লিখলাম, এখন এই দুটো যোগ করব। তো এই দুটো যোগ করলে কত হয়? 1,44,000 আর 60,000, 2,04,000 টাকা। 2,04,000 টাকা ওনার টোটাল আয়। এখন আমরা ব্যয়গুলো বাদ দিব। খেয়াল করো, আমরা ব্যয়গুলো বাদ দিব। আমরা শুধু আয় সমূহ লিখেছি এখানে। বাদ ব্যয় সমূহ, আয় সমূহ বাদ ব্যয় সমূহ। তো ব্যয়গুলো কি কি আছে এখানে? যা যা আছে সব লিখে দিব না, কিছু বেছে বেছে আমরা বাদও দিব। তো বছরের প্রথমে ওনার নগদ তহবিল নিয়ে ব্যবসা শুরু, মানে সংসার শুরু করছে, সেটা আমার দেখার বিষয় না। ডিপিএসে জমা ছিল, এটা আমার দেখার বিষয় না। আমি দেখব খরচগুলো কী কী। যেমন খাদ্য সামগ্রী ক্রয়, এটা কিন্তু নিয়মিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হচ্ছে কি নিয়মিত হবেই। তোমাকে বেঁচে থাকতে হলে এই খরচগুলো হবেই। কিন্তু আসবাবপত্র না হলেও তুমি বেঁচে থাকবা। আসবাবপত্র না হলে, মোবাইল না হলে তুমি এগুলো বেঁচে থাকবা। ফ্রিজ না হলেও বেঁচে থাকবা। তাহলে যেগুলো হচ্ছে শৌখিনতার জন্য দরকার হয়, অনেক দিন পর পর কেনা হয়, টাকার পরিমাণ অনেক বেশি হয়, ফ্রিজ, টিভি, আসবাবপত্র, মেশিনারিজ, অনেক কিছু থাকতে পারে এরকম। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার স্থায়ী সম্পদ, এগুলো ব্যয় না, এগুলোকে ব্যয় বলা হয় না। তুমি একটা মোবাইল কিনেছো, এটা ব্যয় না। হ্যাঁ, তুমি একটা টিভি কিনেছো, এটা ব্যয় না। টেলিভিশন, এটা একটা ব্যয় না। কিন্তু খাদ্য সামগ্রী এটা নিয়মিত হবেই, এই জন্য এটাকে ব্যয় বলা হয়। তাহলে খাদ্য সামগ্রী 30,000। খাদ্য সামগ্রী এই যে এইখানে লিখবো 30,000। খাদ্য সামগ্রীর পরে কি আছে? বাড়ি ভাড়া প্রদান 80,400। তাহলে লিখবো বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া 80,400। এখন যদি ওখানে কোথাও লেখা থাকতো যে খাদ্য সামগ্রী বকেয়া 5,000 টাকা, তাহলে এই টাকাটা এইখানে লিখে ওর সাথে আমরা 5,000 যোগ করে ওইখানে নিয়ে যেতাম 35,000। কিন্তু এখন তা করবো না, কারণ সেরকম কিছু বলে নেই। বাড়ি ভাড়া প্রদান করলাম। তারপরে বাড়ি ভাড়ার পরে দেখো দৈনন্দিন বাজার খরচ 24,000 টাকা। তাহলে লিখবো কি বাজার খরচ, বাজার খরচ 24,000 টাকা। ওকে, তারপর কি আছে? বাজার খরচ 24,000 টাকা। আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। আসবাবপত্র ক্রয় কিন্তু ব্যয় না, সো এখানে আসবে না। আসবাবপত্র একটা সম্পদ, কিন্তু দৈনন্দিন বাজার এটা লাগবেই বেঁচে থাকতে হলে, আসবাবপত্র লাগবে না। মুদি ও মণিহারি প্রতিদিন লাগে 2,500 টাকা। তাহলে মণিহারি, মুদি ও মণিহারি, মণিহারি 2,500
500 টাকা। তারপর মুদি মনিহারি 2500 টাকা। গহনা ক্রয়, গহনা তো এটা প্রতিদিন কিনবে না, এটা তো প্রতিদিন জীবন চালাইতে গেলে বেঁচে থাকতে গেলে দরকার নাই, এটা স্থায়ী সম্পদ, এটা আবার বিক্রি করে টাকা ফেরত আনা যাবে। ডিপোজিট পেনশন স্কিমে 24,000 টাকা, এটা কি কোনো খরচ না, এটা তোমার টাকা তোমারই থাকবে, তুমি জমাচ্ছ, এটা তোমার সম্পদ। কিন্তু পোশাক ক্রয় নিয়মিত লাগবে, পোশাক ক্রয়, এখানে লিখবো কি পোশাক ক্রয়, পোশাক ক্রয় 11,000 টাকা। তাহলে এখন আমরা যদি এগুলো সব যোগ করি তাহলে আমরা আমাদের খরচের পরিমাণটা, মোট খরচের পরিমাণটা পেয়ে যাব। ঠিক আছে, মোট খরচের পরিমাণটা পেয়ে যাব, আমরা একটু উপরে তুলে নেই। ওকে, আমরা মোট খরচের পরিমাণটা পেয়ে যাব। ওকে, তো আমরা ক্যালকুলেটরটা নিয়ে নেই। দেখো সবগুলো যোগ করো, 30,000 টাকা, 30,000 টাকা যোগ 80,400 টাকা, 80,400 টাকা যোগ 24,000 টাকা যোগ 2,500 টাকা যোগ 11,000 টাকা, মোট কত হলো? 1,47,900 টাকা, 1,47,900 টাকা। এটা কিন্তু ব্যয়, এটা কি ব্যয়। এবার এই আয় থেকে ব্যয় বাদ দাও, 2,04,000 থেকে 1,47,900 বাদ দাও। হ্যাঁ, 2 লক্ষ, খেয়াল করো। তাহলে এই সবগুলো ব্যয় যোগ করলাম, 1,47,900 পাইছি। 30,000, 80,400, 24,000, 2,500, 11,000 সবগুলো যোগ করলে 1,47,900 টাকা হয়। এই 1,47,900 টাকা কোথা থেকে বাদ দিবা? এই 2,04,000, এই 2,04,000 তো তোমার জন্য একটা আয় ছিল, তাই না? সব মিলিয়ে আয় ছিল না, প্রতিষ্ঠানের টোটাল আয় ছিল 2,04,000। এখান থেকে এই ব্যয়গুলো সব বাদ দিয়ে দাও। ব্যয়ের মধ্যে কিন্তু আমি কাকে কাকে নেইনি একটু মনে রাখো। আসবাবপত্র নেইনি, গহনা ক্রয় নেই, এই ধরনের কোনো স্থায়ী খরচ আমরা নেই, ডিপিএস এর টাকা জমা এটাও কিন্তু নেই। এগুলো সবসময় আমরা বাদ দিয়ে দেবো, যেটা স্থায়ী সম্পদ সংসারে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো, ওগুলো আমরা হিসাব করব না। তাহলে এই 2,04,000 থেকে 1,47,900 বাদ দিলে হয় 56,100 টাকা, 56,100 টাকা। আচ্ছা, পরিবার কি মুনাফা খায়? বলো, পরিবারের কি, এটা ডাবল দাগ দিয়ে বন্ধ করে দিবা। এখন আমাকে একটু বলো, উত্তর দাও। হ্যাঁ, পরিবারে কি মুনাফার চিন্তা করে? পরিবার ভবিষ্যতের কথা চিন্তা করে, কিছু টাকা জমাইতে পারলে ভালো। তো এই যে ব্যয়গুলো করার পরে তার আয়ের পরিমাণটা এখনও এত টাকা আছে, 56,100 টাকা। তো এটাকে আমরা বলতে পারি আয়, ব্যয় অতিরিক্ত আয়, মানে ব্যয়ের চেয়ে অতিরিক্ত যে আয়টা হয়েছে সেটা। অথবা আমরা আয় উদ্বৃত্ত বলতে পারি। কি বলতে পারি? আয় উদ্বৃত্ত, আয় উদ্বৃত্ত বললেও হয়, অথবা ব্যয় অতিরিক্ত আয় বললেও হয়, আয় উদ্বৃত্ত বা ব্যয় অতিরিক্ত আয়। তো এই হচ্ছে আমাদের 1 নং সৃজনশীল প্রশ্নের ক, খ এবং গ ছিল। এটা কিন্তু অঙ্ক শেষ। হ্যাঁ, ক, খ, গ ছিল। আশা করি পুরো ক্লাসটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।